রাঙা সত্যজিৎ স্যার মিলে একলব্যের কাছে পৌঁছে সন্ত্রাসী দলের মাথায় বন্দুক ধরলে একলব্য পরিবারকে বাঁচাতে মিথ্যে কথা বলল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য কিছুতে প্লেনটা ফ্লাই করার জন্য রাজি হচ্ছে না। তখনই এই সন্ত্রাসী দলের লিডার বলতে লাগলো, তুমি এত ভীতু কেন? তুমি তো একজন পাইলট, তোমার তো অনেক সাহস থাকা দরকার, তুমি কেন এত ভয় পাচ্ছ? আর তোমার কেরিয়ারটা বা কেন নষ্ট হয়ে যাবে? তুমি প্লেনটা ফ্লাই করে দেবে, তারপর তো তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। আর এই কথাগুলি বললে তখন একলব্য কি করবে কিছু বুঝতে পারছে না। এদিকে সত্যজিৎ বাবু পুলিশদের নিয়ে তদন্ত শুরু করতে থাকে আর সে মেয়ে দুটোকে বিভিন্ন সন্ত্রাসী দলের সাথে মেলাতে থাকে, কিন্তু কিছুতে তাদেরকে আইডেন্টিফাই করতে পারে না যে তারা কারা। তখন রাঙা বলতে লাগলো, তোরা চিনতে পারছিস না ওই মেয়ে দুটোকে? তখন বলতে লাগলো, না না, আগে যে পুরনো সন্ত্রাসী দলগুলি ছিল তাদের মধ্যে তো ওদেরকে কিছুতেই চেনা যাচ্ছে না। আমার মনে হয় এই মেয়ে দুটো না নতুন কোনো সন্ত্রাসী দলের সাথে যুক্ত। এই কথাগুলি বলতে থাকে। তখন এই কথাটা বলার সাথে সাথে রাঙ্গা তখন বলতে লাগলো, তাহলে উড়ানবাবুকে আমরা কি করে খুঁজে পাবো? তখন এই কন্ট্রোল রুম থেকে হঠাৎ করে এ একটা ভিডিও পাঠানো হয় আর সেখানে দেখা যায় যে হঠাৎ করে একটা প্লেন ফ্লাই করছে উপরে। এই কথাটা শোনার সাথে সাথে রাঙ্গা তখন বলতে লাগলো, কি বলছিস রে সত্যজিৎ স্যার? তাহলে কি ওই প্লেনটা উড়ানবাবু উড়াচ্ছে? তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, না, এটা একলব্য কেন প্লাই করতে যাবে? তবে একটা কথা বলি, একলব্য যেহেতু মিসিং আর ওই মেয়ে দুটো একলব্যকে দিয়ে কি কাজ করাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তাই আমরা বুঝতে পারছি না এই প্লেনটা কিভাবে কে যে উড়াচ্ছে। তখনই সেখানে কন্ট্রোল রুমে থাকা সেই লোকদের সাথে কথা বলতে থাকি। এদিকে রাঙার বারবার করে একলব্যের কথাগুলি মনে পড়তে থাকে আর কষ্ট পেতে থাকে। একলব্য কখন তাকে খাইয়ে দিয়েছিল সমস্ত ঘটনাগুলি সে মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। সেখানে কন্ট্রোল রুমে বলতে লাগলো, হঠাৎ করে নাকি একটা প্লাই করেছে আর তাদের ইটিসটির সাথে তারা কথা বলেছিল, কিন্তু এরপরে তারা আর কোনো যোগাযোগ রাখেনি। কিন্তু আইনত সেই এলাকায় না এই প্লেন কিছুতে ফ্লাই করতে পারে না। এই কথাটা শোনার সাথে সাথে তখনই অবাক হয়ে যায় রাঙা। এইদিকে হঠাৎ করে তড়িঘড়ি বাড়িতে পাঞ্চারি আর সব্যকে ডেকে নিয়েছে সাত্তকী তার ঘরে। পাঞ্চারি তখন বলতে লাগলো, কিরে মেজদা ভাই, কেন আমাদেরকে তড়িঘড়ি ডেকেছিস সে কথাটা বলতো? তখন বলতে লাগলো, আমরা না ভাই বোনরা মিলে কিছু একটা কথা বলবো, তার মধ্যে অঙ্কুর এখানে কেন এসেছে? পাঞ্চারি তখন বলতে লাগলো, শুন মেজদা ভাই, তুই এইভাবে অঙ্কুরকে অপমান করতে পারিস না। অঙ্কুর এখানে থাকবে, অঙ্কুর আমার স্বামী, তুই কি ভুলে গিয়েছিস? তখন বলতে লাগলো, এই তুই এত বড় বড় কথা কেন বলছিস রে? কেন বলছিস এত বড় বড় কথা? এক সময় তো তুই অঙ্কুরকে অনেক অপমান করতি। হ্যাঁ, এখন কেন আবার অঙ্কুরের পক্ষ হয়ে কথা বলছিস? পাঞ্চারি তখন বলতে লাগলো, হ্যাঁ করেছিলাম, আমি ভুল করেছিলাম, সেই জন্য আমি ক্ষমা চাইছি অঙ্কুরের কাছে। তবে আমি না দিনের পর দিন অনুশোচনা করেছি কেন আমি অঙ্কুরকে ভুল বুঝেছিলাম, কেন আমি কথাগুলো বলেছিলাম। তবে আর নয়, এখন তুই কেন আমাদেরকে ডেকেছিস সেই কথাটা বল। অঙ্কুর তখন চলে যেতে চাইলে পাঞ্চারি তখন বলতে লাগলো, না অঙ্কুর, তুমি একদম যাবে না। আমি যদি এখানে থাকি তুমিও এখানে থাকবে, কারণ তোমার অধিকার আছে। এরপর বলতে লাগলো, শুন, তুই কেন ডেকেছিস আমি বুঝতে পারছি, নিশ্চয়ই তোর মনে কোনো মতলব আছে, সেই জন্য তুই আমাদেরকে এখানে ডেকেছিস। তবে কি মতলব এঁটেছিস সেটা সরাসরি বলে দে। আমাদের না একদম সময় নেই, বাড়িতে এমনিতে পরিস্থিতি খুব খারাপ, মনের অবস্থা কারোর ভালো নেই, তাই তুই কি বলবি বলে ফেল। সার্থকী তখন বলতে লাগলো, হ্যাঁ আমি তোদেরকে ডেকেছি একটা কারণে, তোরা তো বুঝতে পারছিস রাঙ্গা এই বাড়িতে আসা পর্যন্ত একটার পর একটা বিপদ লেগে আছে। রাঙ্গা যদি এ বাড়িতে আবারও ফিরে আসে না, আমাদের বিপদ পিছন ছাড়বে না। তাই আমি চাই না রাঙ্গার সাথে কিছুতে একসাথে থাকতে। আমি চাই আমার পরিবারটা নিয়ে আলাদা থাকতে। তাই তোরাও তোদের পরিবারটা নিয়ে আলাদা থাক। আমরা মা-বাবাকে বলবো আমাদের ভাগটা বুঝিয়ে দিতে। আর এই বাড়িটাকে আমরা ভাগে ভাগে প্লেট করে নেব। আর যার একটা প্লেট হয়ে যাবে, আমরা আলাদা হয়ে যাব। সভ্য তখন বলতে লাগলো, না, আমি আলাদা হওয়ার কথা কিছুতে ভাবতে পারবো না। কেন আমরা আলাদা হব? না, 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 এটা হতে পারে না। আমি কিছুতে আলাদা হব না। আমি সবাইকে নিয়ে একসাথে সুখে শান্তিতে থাকতে চাই। তখনই সার্থকী বলতে লাগলো, না দাদা, একসাথে তো এতদিন থেকেছিস, কি হয়েছে? তোর দোকানটার অবস্থা কি? দেখ তোর দোকানটার অবস্থা কি? কিছুদিন পর যদি তোর ব্যবসাটা বন্ধ হয়ে যায় তাহলে তুই কি করবি? কিভাবে চলবি? মা-বাবা তো তোর দিকে তাকায়নি, একলব্যর দিকে তাকিয়েছে। তাহলে তুই কেন একসাথে থাকবি? অন্যদিকে দেখা যায় সে কলি বলতে লাগলো, তুমি তো বাহ দারুণ, খুব ফ্লাই করতে পারো।
আর এই কথা বলার সাথে একলব্য তখন বলতে লাগলো, "আপনারা কেন বুঝতে পারছেন না? সুন্দরবনের মতো এলাকায় এই প্লেনটা যখন আমরা ল্যান্ড করব তখন আমরা ধরা পড়ে যাব। আপনারা বুঝতে পারছেন না কেন?" কলি তখন বলতে লাগলো, "এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। দিদি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। তুমি এ নিয়ে ভাববে না। তোমাকে আর আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য দিদি আছে তো। আর তোমাকে একটা কথা বলে রাখি, সুন্দরবনের সে পরিত্যক্ত জায়গাটাতে কিন্তু তুমি ল্যান্ড করবে। বুঝতে পারছো?" একলব্য তখন বলতে লাগলো, "আপনাদেরকে আমি বারবার বলছি আমরা ধরা পড়ে যাবো। আপনারা আমার কথাটা শুনছেন না। ওই জায়গায় এন কিন্তু প্লেন ল্যান্ডিং করানোর কোনো সুবিধা নেই। সেখানে লাইটিং নেই।" এই কথাটা বলতে কলি তখন বলতে লাগলো, "শুনো, আমি এত শত কথা বুঝি না। দিদি যেটা বলেছে সেটা করতে হবে। আর তুমি না জায়গার কাছাকাছি আসলে আমাকে ডেকে দেবে। আমি না একটু বিশ্রাম করব। আমি বিশ্রাম করতে চলে যাচ্ছি। তুমি সুন্দর মতো যে জায়গাটা বলেছি সেই জায়গাটায় প্লেনটা ল্যান্ডিং করানোর চেষ্টা করবে। বুঝতে পারছো আমি কি বলছি?" এই বলে কলি সেখান থেকে চলে গেলে তখনই একলব্য মনে মনে বলতে লাগলো, "আমি কি করব? আমি পুলিশকে কিভাবে খবর দেব? কিছুই তো আমি বুঝতে পারছি না। ওরা কেন বুঝতে পারছে না? ওই জায়গায় যদি আমরা ল্যান্ডিং করি তাহলে আমরা সাথে পুলিশের হাতে ধরা পড়ে যাব। কন্ট্রোল রুম থেকে অলরেডি সবকিছু দেখা যাচ্ছে। আমি সব জানি। ওদেরকে তো আমি বুঝাতে পারছি না।" এদিকে এটিসি থেকে বারবার করে ওরা জানিয়ে দিচ্ছে কন্ট্রোল রুমে যে একটা প্লেন ফ্লাই করছে, ওরা কিছুতে যোগাযোগ করার চেষ্টা করছে না। তখনই এই কথাটা শুনে কন্ট্রোল রুমে সত্যজিৎ বাবুকে জানিয়ে দেয় যে ওই প্লেনটা না ফ্লাই করেছে, কিছুতে যোগাযোগ করছে না। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "আপনারা ইটিসির সাথে কথা বলুন, ওই প্লেনটা কোথায় ল্যান্ডিং হবে বা কি?" তারপরে কথা বললে জানতে পারা যায় যে সুন্দরবনের একটা পরিত্যক্ত জায়গা আছে, যেখানে একটা ক্যাম্প হওয়ার কথা ছিল। সেই পরিত্যক্ত জায়গাতেই যথাসম্ভব প্লেনটা ল্যান্ডিং হবে। যা শোনার সাথে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "ঠিক আছে। আমরা তো দেখতে পাচ্ছি সত্যি একটা প্লেন ফ্লাই করছে আর ওটা ল্যান্ডিং করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তাহলে আমার পুরো পুলিশ টিমকে বলে দিন সেখানে চারিদিক যেন ভালোভাবে ওরা ঘিরে ফেলে আর এমনভাবে ওরা থাকবে যাতে ওরা কিছুই আগে থেকে টের না পায়।" তখন রাঙা বলতে লাগলো, "আমরা যাব না রে পুলিশ দাদা।" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরাও যাব, তৈরি হও। এক্ষুনি আমরা সেখানে চলে যাব আর আমরা সেখানে গিয়ে এমনভাবে লুকিয়ে থাকবো ওরা ল্যান্ডিং করার সাথে ওদেরকে ধরে ফেলবো।" আর এদিকে ইটিসির সেই লোকটার সাথে কথা বলতে থাকে সত্যজিৎ বাবু আর বলতে লাগলো, "আপনারা সাথে আমাদেরকে লোকেশনটা পাঠিয়ে দেবেন। প্লেনটা ল্যান্ডিং করার সাথে লোকেশনটা পাঠিয়ে দেবেন।" এইদিকে সত্যকি বলতে লাগলো, "তোরা যাই করিস না কেন আমি আমার ভাগটা বুঝে নেব। আমি আর তোদের একসাথে থাকবো না। আর এই পাঞ্চারি তুই কেন বুঝতে পারছিস না? তোরও তো একটা মেয়ে আছে। তোর মেয়ের নামে প্লেটটা হয়ে যাবে তাহলে তো আর কোনো চিন্তাই থাকবে না। আর দাদা তোকেও তো বলছি, তুই কেন বুঝতে পারছিস না?" এদিকে রাঙ্গা বলতে লাগলো, "আমার উড়ানবাবুটা যে এত বড় সর্বনাশটা করেছে, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, ওদেরকে যেন আমি শেষ করে দিতে পারি।" এদিকে সব্য প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "না, আমি তোর কথায় রাজি হব না।" এদিকে পাঞ্চারিও তখন বলতে লাগলো, "ও তুই তাহলে জন্য আমাদেরকে এখানে ডেকেছিস? শোন, আমরা না একসাথে থাকবো। আর রাঙ্গা যে কাজটা করছে ভালোর জন্য করছে। ভাইয়ের নামে তো তদন্ত শুরু হয়েছে, হোক তদন্ত। সেই তদন্ত না মিথ্যে প্রমাণিত করে দেবে রাঙ্গা। আর রাঙ্গা ভাইকে নিয়ে ফিরিয়ে আসবে। তখন আমরা সবাই একসাথে থাকবো। আমি তোর কোনো কথাই শুনবো না। অঙ্কুর চলো, আমরা আর এখানে ১ মিনিটও থাকবো না। আমরা এখান থেকে চলে যাবো। তোর এই বদমতলবে না আমরা কিছুতেই একসাথে সাথ দেব না।" তখন পাঞ্চারে চলে গেলে সাত্তকী তখন বলতে লাগলো, "এই দাদা, দাদা তোকে বলছি পাঞ্চারে না থাকলে না থাকবে। তুই আর আমি ২ জন মিলে মা-বাবাকে বলবো আমাদের ভাগটা বুঝিয়ে দিতে। আমি যে কোনো প্রকারে এই বাড়িটা থেকে আলাদা হবো। বুঝতে পারছিস?" তখন সব্য বলতে লাগলো, "না, না সাত্তকী আমি এটা চাই না। আমি সবার সাথে একসাথে থাকতে চাই। আমি এই কাজটা করতে পারব না।" সাত্তকী তখন বলতে লাগলো, "যে কোনো প্রকারে আমি এই বাড়িটাকে ফ্ল্যাট বানাবো। আর আমি আলাদা হয়ে যাবো। তোরা যাই চেষ্টা করিস না কেন?" এইদিকে রাঙার মনটা বড্ড খারাপ হয়ে থাকে আর বলতে লাগলো, "সত্যজিৎ বাবু আমরা কি পারবো ওদেরকে ধরতে?" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ রাঙা, আমরা এই তো আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাব। আর আমরা কিন্তু ওরা ল্যান্ড করার সাথে ওদের চারদিক থেকে ঘিরে ফেলবো।" এরপরে যথারীতি সত্যজিৎ বাবু আর রাঙাও সেই পরিত্যক্ত জায়গাটাতে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে ওরা আম এমনভাবে লুকিয়ে থাকে কিন্তু কিছুতেই একলব্য এমনকি সন্ত্রাসী দলের কেউ টের পায়নি। আর প্লেনটা ল্যান্ডিং করানোর সাথে চারিদিক থেকে পুলিশরা ঘিরে ফেলেছে। আর রাঙ্গা আর সত্যজিৎ বাবু গিয়ে তখন ওই সন্ত্রাসী দলের গ্যাংয়ের মাথায় বন্দুক ধরলে তখনই একলব্য তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে। রাঙ্গা তখন একলব্যের কথা শুনে উড়ানবাবু বলে চিৎকার করে উঠে। কিন্তু একলব্য তার পরিবারকে বাঁচাতে এই মিথ্যে বলল।